হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আগের দিন আমরা মহাকর্ষ চ্যাপ্টারের 7 দাগ অবধি প্রশ্নবিচিত্রার গাণিতিক প্রশ্নাবলীর সমাধান করেছিলাম। তো আজকে আমরা 8 দাগের প্রশ্নটি সমাধান করব। তো 8 দাগের প্রশ্নে বলা আছে যে মহাকর্ষীয় বল দূরত্বের n ঘাতের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তবে আর ব্যাসার্ধের বৃত্তপথে সূর্যের চারিদিকে পরিভ্রমণরত কোন গ্রহের পর্যায়কাল কত হবে? অর্থাৎ আমরা বলতে পারি মহাকর্ষীয় বল মানে আমি বলতে পারি অভিকেন্দ্র বল, সেটা কত না mv²/r। সেটা কি হবে না বলে দেওয়া আছে যে দূরত্বের n ঘাতের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমি ধরছি দূরত্ব তার n ঘাত তার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, কে হলো যেখানে একটা ধ্রুবক। অর ভি সমান কি পাবো না ভি সমান লিখতে পারি √k/m r⁴ আবার আমরা জানি টি সমান লেখা হয় 2πr/v। তাহলে এখানে যদি ভি এর মান বসাই তাহলে টি সমান কি হবে না 2πr/k ইন্টু √m r⁴ এবার এই আরটাকে যদি আমি এই ভিতরে প্রবেশ করাই তাহলে সেটা r² হিসেবে ঢুকবে। তাহলে আমি লিখতে পারি যে 2π/√k √m r⁴n+1। তাহলে এই যে পুরো রাশিটা এটা একটা কি না এই পুরো রাশিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এটা একটা কনস্ট্যান্ট ইনটু এটা সমান লিখতে পারি কি না r⁴n+1/2। অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে এখানে বলেছে যে পরিভ্রমণরত গ্রহের পর্যায়কাল কত হবে। তাহলে টি মানে কি আমাদের পর্যায়কালকে বোঝায়। তাহলে অ্যান্সার হবে না r⁴n+1/2। এরপরে দেখো পরের প্রশ্ন কি আছে না ভর অপরিবর্তিত রেখে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত করে অর্ধেক করে দিই তাহলে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কি শিখেছি। দেখো 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন বলেছে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেলে নতুন দিনের দৈর্ঘ্য কত হবে। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা কি জানি I1 ω1 সমান হয় I2 ω2। এটাকে আর একটু ভেঙে আমরা লিখতে পারি যে I1 ω মানে কি হয় 2π/t। তাহলে এখানে লিখতে পারি 2π/t1 সমান I2 ইন্টু ω2 জায়গায় লিখতে পারি 2π/t2। और I1/t1 সমান I2/t2। I1 এর মান কি লিখতে পারি 2/5 mr² ইন্টু t1 এর মান 1/24। I2 এর মান 2/5 mr² ইন্টু t2 এর মান কত হবে না আমাদের বলেছে যে কত পার্সেন্ট হ্রাস পায় না যদি অর্ধেক হয়ে যায় বা এখানে বলেছে যে 0.5% কমে যায়। এখানে করে দিচ্ছি I2 সমান
2 এর 5 m আর স্কোয়ার না লিখে কি বলবো, যদি 0.5% কমে যায় এইটা হবে, মানে লিখতে পারি যে 2 এর 5 m 199 r বাই 200 তার হোল স্কোয়ার। অর্থাৎ এই জায়গাটা আমরা লিখতে পারি 199 বাই 200 তার হোল স্কোয়ার ইন্টু 1/t2, বা তাহলে বোথ সাইড দেখো 2 এর 5 m r স্কোয়ার, 2 এর 5 m r স্কোয়ার কাটছে, এবং t2 সমান আমরা পাচ্ছি যে 24 ইন্টু 199/200 ইন্টু 199/200। তাহলে ক্যান্সেল করলে কি হবে, 2 12 24, 2 100 200, আর 2 6 12, 2 100 200, মানে এখান থেকে আমি লিখতে পারি যে 6 ইন্টু 1.99 ইন্টু 1.99 ইন্টু এখানে লিখতে পারো 1.99। তাহলে এটা গুণ করলে কত আসবে, এটা গুণ করলে আসবে 23.76 আওয়ার। তাহলে তখন দিনের দৈর্ঘ্য কত হবে না 23.76 আওয়ার। তাহলে কতটা দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে যদি বলে, না আমরা জানি কি 24 ঘন্টায় একদিন, সেখান থেকে যদি আমি 23.76 বিয়োগ করি তাহলে কতটা হ্রাস পাচ্ছে না 0.24 আওয়ার্স। অথবা এটাকে যদি আমি মিনিট সেকেন্ডে করি তাহলে এটার অ্যান্সার আসবে 14 মিনিট 24 সেকেন্ড। এরপরে 10-এর প্রশ্ন বলেছে যে একটি ভারী নক্ষত্রের চারিদিকে একটি গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে টি আবর্তনকাল নিয়ে ঘুরছে। নক্ষত্র ও গ্রহটির মধ্যে মহাকর্ষীয় বল 8⁻⁻² এর সমানুপাতিক হলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু 8⁻x, এক্স এর মান নির্ণয় করো। কিভাবে করা হবে, দেখো ক্যাপিটাল এম ভরের যদি কোনো নক্ষত্রের চারিদিকে আমরা কি লিখতে পারি যে ক্যাপিটাল এম ভরের কোনো একটা নক্ষত্র আছে, তার চারিদিকে স্মল এম ভরের কোনো একটি গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে টি আবর্তনকাল নিয়ে ঘুরছে। তাহলে গ্রহটা নক্ষত্রের মধ্যে যে আমার মহাকর্ষ বলটা ক্রিয়া করবে এফ, সেটা কি লিখতে পারি এখন জিএমএম বাই আর স্কোয়ার না লিখে বলবো 8⁻৫² বলেছে, মানে কি এটা লিখতে পারি 8⁻৫²। এবার এই যে বৃত্তাকার পথে আবর্তনের জন্য প্রয়োজনীয় বলের যোগান কে দিচ্ছে, অভিকেন্দ্র বল mv²/r। এটাকে আমরা ইকুয়াল করে দিই জিএমএম বাই 8⁻৫², বা তাহলে বোথ সাইডে স্মল এম ক্যান্সেল। তাহলে এখানে v² সমান আমি কি লিখতে পারি এখন না gm বাই 8⁻3²। আবার আমরা কি জানি যে v সমান লেখা হয়ে থাকে 2πr/t। তাহলে এখানে v এর জায়গায় যদি v² এর জায়গায় আমি কি লিখতে পারি 4π² ইন্টু এখানটায় লিখতে পারি কি gm বাই 8⁻3²। তাহলে এখান থেকে যদি আমরা টি স্কোয়ারের মান বের করি তাহলে কি পাবো না 4π² বাই gm ইন্টু r² ইন্টু 8⁻3²। তাহলে এখানে 4π² বাই gm, তাহলে r² আর 8⁻3² যোগ করলে কত হবে না 8⁻7²। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে না, এখান থেকে পাওয়া যাচ্ছে যে টি স্কোয়ারের সাথে 8⁻7² প্রপোর্শনাল, কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু 8⁻x। তাহলে এক্স এর জায়গায় এখানে কত পাচ্ছি আমরা, এক্স এর জায়গায় পাচ্ছি আমরা 7²। তাহলে এক্স এর মান কত হবে না 7²। তো এখানে দেখেন 10-এর দাগে তাহলে এক্স এর মান কত হবে না এই যে 7² অ্যান্সার। এরপর বলেছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রক্ষিপ্ত বস্তুর মুক্তিবেগ হচ্ছে ভিই কিমি পার সেকেন্ড, এবং বস্তুটিকে উল্লম্বের সঙ্গে যদি আমরা 45 ডিগ্রি কোণ করে পৃথিবী পৃষ্ঠ থেকে ছোঁড়া হয় তাহলে মুক্তিবেগ কত হবে, আমরা কি জানি মুক্তিবেগ ভিই সমান লেখা হয় √2gr। তাহলে এখানে কি কোণের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে মুক্তিবেগ
কোণের উপর নির্ভরশীল নয়, তাহলে মুক্তিবেগ কি হবে না যেটা ছিল অর্থাৎ ভিই কিউ পার সেকেন্ড সেটাই থাকবে। এরপরে বলেছে যে কোনো কারণে পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের শতকরা কি পরিবর্তন হবে। তো তোমরা নিশ্চয়ই আশা করি আগের থিওরিটা দেখেছো যে পৃথিবীর আহ্নিক গতির জন্য যে রাশিমালা আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেখানে আমরা একটা নিরক্ষরেখা এবং মেরু অঞ্চল দুটোর ক্ষেত্রেই ইকুয়েশনটা সলভ করেছিলাম। তো সেই ইকুয়েশনটা আমার দরকার, না হলে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো না। তাহলে কি ছিল সেই ইকুয়েশন, না সেখানে আমরা কি দেখেছিলাম, না দেখেছিলাম যে এটা যদি একটা পৃথিবী হয়, বলেছিলাম যে এরকম দুটো অক্ষ ছিল এবং এরকম ওমেগা কৌণিক বেগ নিয়ে আবর্তন করছে। তাহলে এখানে যে বস্তুটা থাকবে সে কোন পথে আবর্তন করবে, এই বৃত্তাকার পথ ধরে আবর্তন করবে, এইরকম বৃত্তাকার পথ ধরে আবর্তন করবে। অর্থাৎ এটা ছিল তার কি অক্ষ থেকে ডিস্টেন্স। তাহলে এই সময় বলেছিলাম যে আবর্তন করার জন্য আহ্নিক গতির জন্য এর বাইরের দিকে একটি বল ক্রিয়া করছিল, সেটা কি না ওমেগা স্কোয়ার আর, কারণ পৃথিবীর ব্যাসার্ধ কি ছিল আর ছিল, এবং এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে দূরত্ব বা ব্যাসার্ধ সেটা কি ছিল আর। এবং বলেছিলাম এই বরাবর কি করবে পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, তাহলে সেটা কি হবে এমজি, তাহলে বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করছে কেন্দ্র বরাবর। এবং বলেছিলাম এই বিন্দুতে দুটো উপাংশে ভাগ হবে, তাহলে এই দিকটা হয়ে গেছিল কি, হ্যাঁ এইটা আমরা বলেছিলাম যে ল্যামডা অক্ষাংশ। তাহলে এটা ল্যামডা অক্ষাংশ হলে এরকম এটা যদি এদিকে আমরা বাড়াই তাহলে এটা ল্যামডা অক্ষাংশ হবে একান্তর কোণ। আবার এইটা মুখোমুখি কোণ, তাহলে এটা হয়ে গেছিল বিপ্রতিপ কোণ। তাহলে বলেছিলাম যে তাহলে এই দিক বরাবর যে উপাংশটা পাবো সেটা ছিল এম ওমেগা স্কোয়ার, এই বরাবর যে উপাংশটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। অর্থাৎ দেখা যাচ্ছে, অর্থাৎ যার সাথে কোণ উৎপন্ন করছে তাহলে তার সাথে এখানে ল্যামডা কোণ উৎপন্ন করেছিল, তাহলে যার সাথে কোণ উৎপন্ন করে তার উপাংশটা হয়ে থাকে কস উপাংশ। তাহলে দেখেছিলাম যে এমজি, এখানে এমজি আর এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা পরস্পর বিপরীতমুখী, তাহলে এখানে নেট যে ফোর্সটা ক্রিয়া করেছিল সেটা ছিল এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। মানে অর্থাৎ বস্তুর যা ওজন হয় সেখানে কিছু পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ আহ্নিক গতির জন্য বস্তুর কি হয় ওজন হ্রাস পায়। তাহলে সেই আপাত ওজনটাকে যদি আমি ডাব্লিউ ড্যাশ বলে থাকি সেটা সমান কি লিখতে পারি, এই যে এমজিটাকে আমি কি লিখতে পারি ডাব্লিউ লিখতে পারি, ডাব্লিউ মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা লিখতে পারি। এবার এখন যদি আমার আবর্তন বন্ধ হয়ে যায়, আবর্তন বন্ধ হয়ে যাওয়া মানে কি ওমেগাটা আমার জিরো হয়ে যাবে, তাহলে ওমেগা জিরো হয়ে গেলে আমরা কি হয়ে যাবে ডাব্লিউ ড্যাশ সমান ডাব্লিউ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কি বলছি এই যে মাইনাস যে পরিমাণ টার্মটা আছে এই টার্মটা থাকছে না, তার মানে বস্তুর ওজন নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে। তাহলে অর্থাৎ আমরা কি দেখছি ওমেগা জিরো হয়ে গেলে বস্তুর ওজন বৃদ্ধি পায়। এবার নিরক্ষীয় অঞ্চলে কি জিরো ল্যামডা জিরো, অর্থাৎ তখন আমি কি লিখতে পারি যে ডাব্লিউ ড্যাশ সমান ডাব্লু মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। তাহলে যখন আমার ওমেগা জিরো তখন কি হচ্ছে এই যে রাশিটা থাকছে না, মানে সমপরিমাণ প্লাসে এম ওমেগা স্কোয়ার আর পরিমাণ বৃদ্ধি ঘটছে, তার জন্যই তো এই রাশিটা ক্যান্সেল আউট হচ্ছে, অর্থাৎ ওজন বৃদ্ধি ঘটছে। তাহলে কতটা বৃদ্ধি ঘটলো যদি আমরা লিখি ক্যালকুলেশন করি তাহলে কি লিখতে পারি ওজনের শতকরা বৃদ্ধি কত হচ্ছে না এম ওমেগা স্কোয়ার আর পরিমাণ বৃদ্ধি ঘটছে কততে না আগে যা ছিল এমজি পরিমাণে ইন্টু 100। তাহলে এখানে এম এম ক্যান্সেল, লিখতে পারি ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু 100। আবার আমরা কি জানি না আমরা জানি যে ওমেগা সমান লেখা হয়ে থাকে 2 পাই/টি, এরকম একটা ইকুয়েশন জানি। তাহলে এখানে যদি বসাই তাহলে পৃথিবীর পর্যায়কাল কত হয়ে থাকে না পৃথিবীর পর্যায়কাল হয়ে থাকে 86,400। তাহলে আমরা লিখতে পারি যে 2 পাই বাই টি এর জায়গায় লিখতে পারি 86,400
তাহলে ওমেগার জায়গায় এটা লিখছি, তার মানে এটা স্কোয়ার ইন্টু আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার, মিটারে করলে 10³ গুণ করে দাও, বাই জি এর মান কত হবে এসআইতে 9.8 ইন্টু 100। তাই এটা সমান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো যে 0.34%। তাহলে এটা হবে ওজনের শতকরা পরিবর্তন। তাহলে এটা গেল আমাদের 12 দাগের প্রশ্নের সলিউশন। এরপরে চলে আসো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কি আছে, তাহলে এটা আমরা 12 দাগ করলাম। এরপরে বলেছে যে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ উভয়ই হঠাৎ যদি বর্তমান মানের 1/3 হয়ে যায় তখন কি ঘটবে। তাহলে ভর আর ব্যাসার্ধ তাহলে একই রকম ভাবে I1 ω1 সমান কি শিখেছি, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র I2 ω2। সেখান থেকে একটু আগে করলাম কি না I1 ইন্টু 2π/T1, ওমেগা মানে কি 2π/T, আর I2 ইন্টু 2π/T2 পড়েছি। তাহলে এখান থেকে লিখতে পারিছি T2 সমান I2/I1 ইন্টু T1। I1 সমান কত হয় আমরা জানি, জড়তা ভ্রামক 2/5 m² স্কোয়ার, 2/5 m² স্কোয়ার, এবং T1 পর্যায়কাল আমরা লিখতে পারি কি 24 আওয়ার, এবং I2 সমান 2/5 ভর কি হয়ে যায় যদি 1/3 হয়ে যায় মানে m/3, এবং ব্যাসার্ধ বলেছে যে 1/3 হয়ে যায় অর্থাৎ r/3² তাহলে কি হবে না এখান থেকে পাবো কি দেখো 3 আর এখানে 3² 9, 3 মানে কি 1/27 নিচে পাবো, সমান লিখতে পারি কি যে 2/5 m² এটা মানে কি 2/5 m² মানেই তো আমার I1, তাহলে আমি লিখতে পারি I1/27। তাহলে T2 সমান এখন কি লিখতে পারি, তাহলে দিনের দৈর্ঘ্য আমার কত হবে, তাহলে T2 সমান লিখতে পারি যে I1, একটু আগে দেখেছি T2 সমান কি হয় ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা T2 সমান I1/I2, I1/I2, T2 সমান I2/I1 ইন্টু T1। তাহলে I2 এর মান কত I1/27 বাই I1 ইন্টু T1, T1 কত না 24 ঘন্টা, তাহলে I1 ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে 24/27, আর 24/27 মানে এর মান কত হবে ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে এটা আসবে অ্যাপ্রক্স 0.88 আওয়ার মতো। তাহলে এই গেল আমাদের 13 দাগের অঙ্ক। নেক্সট আমরা দেখব যে 14 প্রবলেমটা কিভাবে করা যাবে। না কোন গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের যে অভিকর্ষজ ত্বরণ হয় তার 25% হবে। তাহলে গভীরতার ইকুয়েশন পড়েছিলাম আমরা, একটা ছিল যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা, আরেকটা ছিল গভীরতায় গেলে পৃথিবী পৃষ্ঠ থেকে তার একটা রাশিমালা। তাহলে গভীরতার ইকুয়েশনটা মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে জি ড্যাশ সমান লেখা হয়ে থাকে জি ইন্টু r-h/r, এরকম একটা ইকুয়েশন আমরা শিখেছিলাম। তাহলে এখানে দেখো যে জি ড্যাশ বাই জি সমান কি লিখতে পারি যে r-h/r, অর্থাৎ 25% মানে কি 25% মানে হচ্ছে আমার 25/100 অর্থাৎ 1/4। তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ যদি 4 হয় তার 1 ভাগ হবে, তাহলে এটা সমান লিখতে পারি 1/4 r-h/r, और h সমান r-r/4, তাহলে এটা সমান লিখতে পারি 3r/4, তাহলে এটা অ্যান্সার হবে 3r/4। এরপরে বলেছে দেখো কত দাগের প্রশ্ন হবে এরপর আমাদের 14 হয়ে গেল।
এরপরে আছে এই পেজে 18 দাগ। 18 দাগ বলেছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে এক ব্যক্তি সর্বাধিক 2 মিটার উচ্চতায় লাফাতে পারে এবং অন্য একটি গ্রহের পৃষ্ঠে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত ব্যক্তিটি লাফাতে সক্ষম হবে যদি ওই গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 1/3 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ হয়। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? না, আমি ধরে নিচ্ছি যে পৃথিবী পৃষ্ঠে যে উচ্চতায় সে লাফাবে সেটা হচ্ছে HE, আর্থ, এবং অন্য গ্রহে যে লাফাবে তার উচ্চতা ধরে নিচ্ছি আমি HP। এই উচ্চতা পর্যন্ত সে লাফাতে পারে। যখন সে সর্বাধিক উচ্চতায় লাফাবে নিশ্চয়ই তার স্থিতিশক্তিটা আমার সমান হবে, অর্থাৎ আমি তখন লিখতে পারি যে mgp যে প্ল্যানেটে লাফাচ্ছে তাহলে সেই প্ল্যানেটের উচ্চতা সাথে আর্থে যে লাফাচ্ছে তাহলে আর্থের গ্র্যাভিটি তার সাথে তার উচ্চতা, তাহলে স্থিতিশক্তিটা কি করলাম, সমান করলাম। তাহলে এখান থেকে এইচপি সমান কি পাবো বলো? না, এইচপি সমান পাবো জিই এইচই বাই নিশ্চয়ই জিপি। এই কোশ্চেনটা পাইলাম। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কি হবে? জিই সমান কি লিখতে পারি, জি সমান হয় জিএম বাই আর স্কোয়ার। তাহলে পৃথিবী পৃষ্ঠে কি হবে, জিএমই বাই আর স্কোয়ার সমান, তাহলে জি বাই আর স্কোয়ারটাকে রাখো, আর এম মানে 4/3 পাই আর কিউব ইন্টু রো ই। তাহলে এখান থেকে লিখতে পারি 4/3 পাই, আচ্ছা জিএম বাই এর স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার এখানে কিউব, তাহলে একটা পড়ে থাকবে উপরে, তাহলে পাই জি আর ই ইন্টু রো ই। একই রকম ভাবে অন্য গ্রহের অভিকর্ষ ত্বরণটা বের করে নাও। কি লিখতে পারি, এই কোয়েশ্চেনটা দেখে দেখে লিখতে পারি যে 4/3 পাই জি আর পি রো পি। এবার এদের রেশিও নিয়ে নাও, অর্থাৎ আমি লিখি যদি জিই বাই জিপি সমান কি পাবো বলতো, না আর ই বাই আর পি ইন্টু রো ই বাই রো পি। এবার দেখো আর ই বাই আর পি আর রো ই বাই রো পি, অতএব এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা দেখে আমি কি বলতে পারি, জিই বাই জিপি সমান কি বলতে পারি, জিই বাই জিপি সমান কি হবে, এইচপি বাই এইচই হওয়া উচিত। তাহলে এইখানে দেখো और जी बाई जीपी জায়গায় আমি লিখছি এইচপি বাই এইচই সমান লিখতে পারি আর ই বাই আর পি আর রো ই বাই রো পি। और এইচপি সমান কি হবে, না আর ই বাই আর পি ইন্টু রো ই বাই রো পি ইন্টু এইচই। এবার প্রত্যেকের মান বসিয়ে দাও। কি বলেছে, না ওই গ্রহের ঘনত্ব হবে পৃথিবীর ঘনত্বের 1/3 গুণ, মানে পৃথিবীর ঘনত্ব যদি 3 হয় তাহলে ওই গ্রহের ঘনত্ব 1 হবে। তাহলে এখানে উপরে কে আছে, পৃথিবীর ঘনত্ব, তার মানে পৃথিবীর ঘনত্ব যদি 3 হয় তাহলে ওই গ্রহের ঘনত্ব হবে 1। একই রকম ভাবে ঘনত্ব বলছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ 4 হলে ওই গ্রহের ব্যাসার্ধ 1 হবে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা লিখে নিই 4, তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ 1। পৃথিবীর ঘনত্ব যদি 3 হয় ওই গ্রহের ঘনত্ব 1 হবে, তাহলে পৃথিবীর ঘনত্ব 3 হলে ওই গ্রহের ঘনত্ব 1 হবে। আর হাইট কত উচ্চতায় লাফাচ্ছিল সর্বাধিক, 2 মিটার ইন্টু 2, তাহলে 4 গুণিত 3 12 গুণিত 2, তাহলে অ্যান্সার হবে 24 মিটার। তাহলে এই ছিল আমাদের মহাকর্ষের এই পৃষ্ঠাতে থাকা গুরুত্বপূর্ণ অঙ্ক। পরের দিন আমরা পরের পৃষ্ঠায় দেখব যে আরো কি বিগত বছরের প্রশ্ন এসেছিল তার সলিউশন করব।